আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলব, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে কথা বলব ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কাকে ভোট দিব বা আপনি কাকে ভোট দিবেন বা ভোট দেওয়ার জন্য কোন জিনিসটা চিন্তা করা উচিত কিংবা আমি কিভাবে চিন্তা করি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্তত আমরা যারা তরুণ আছি, আমরা যারা জীবনের প্রথম ভোট দিতে যাব, তাদের জন্য খুব রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারই সামনে ভিডিওটি পড়বে, ভিডিওটি দেখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমার মনে হয় বাংলাদেশে যেই ১৩তম যে নির্বাচনটি চলছে, বাংলাদেশে এটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কাঙ্ক্ষিত নির্বাচন। যেভাবে মানুষ ট্রেনে, বাসে, লঞ্চে করে প্রত্যেকটা যানবাহন, প্রত্যেকটা মানুষ যেভাবে ফিরে যাচ্ছে, ভোট দেওয়ার জন্য যাচ্ছে, আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে এটি কোনো নির্বাচন এতটা কাঙ্ক্ষিত ছিল এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, অন্তত এবারের নির্বাচনটি। কেন? কাঙ্ক্ষিত ২০ বছর পর একটি নির্বাচন হতে যাচ্ছে। আপনি বলতে পারেন এটা তো ১৫ বছর হবে কিংবা ১৭ বছর। আমি বলছি যে এটি একেবারেই আপনার ২০০৯ সালের নির্বাচনটি হয়েছে, সেটিও ওইভাবে সুষ্ঠু হয়নি। এই নির্বাচনটি সুষ্ঠু হবে, এটি গ্রহণযোগ্য হবে, এটি আশা করছি। কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু বাংলাদেশে লম্বা একটি সময় স্বৈরাচার বাংলাদেশে ছিল, বাংলাদেশের প্রত্যেকটা জিনিস ধ্বংস করে গেছে। শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, ঋণ এবং আপনার কূটনৈতিক সম্পর্ক, প্রত্যেকটা জিনিস বাংলাদেশে ডিস্ট্রয় করে গেছে। তাহলে এবার কাকে ভোট দেওয়া প্রয়োজন? আমি কিভাবে চিন্তা করি, আমি এই বিষয়টি এখন তুলে ধরব। দেখুন, সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো জড়িত। বাংলাদেশের অর্থনীতি জড়িত, বাংলাদেশের স্বাস্থ্য জড়িত, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বিচার, কূটনৈতিক সম্পর্কে এবং বাংলাদেশের সবচেয়ে মোস্ট চ্যালেঞ্জিং হচ্ছে বাংলাদেশে পাহাড় সমান ঋণ। প্রত্যেকটা মানুষের ঋণ, মাথাপিছু ঋণ হচ্ছে ১,৩৩,০০০-এরও উপরে। এই সিচুয়েশনটায় এমন একটি দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে যারা বাংলাদেশকে শক্ত হাতে এই হাল ধরতে পারবে, যাদের এই রকম অবস্থা বা পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা আছে এবং এই মুহূর্তে ক্ষমতা আছে। দেখুন, বাংলাদেশ যখন যখন সংকটে পড়েছে, ঠিক তখন তখন একটি পরিবার সেই সংকটের মোকাবেলা করেছে। এটা মহান স্রষ্টার রহমত ছাড়া কখনোই বারবার হতে পারে না। বলছি মরহুম জিয়াউর রহমান সাহেবের কথা। বাংলাদেশে যখন সংকট চলছে, বাংলাদেশের ভাগ্যে কী আছে কেউ জানে না, ঠিক তখন ২৫শে মার্চ রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে হামলা করেছে, অতর্কিত হামলায় বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষ থেকে শুরু করে গণহত্যা চালিয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে তারা কিন্তু ডিসিশন নিতে পারেনি যুদ্ধ হবে না কী হবে, পরবর্তী স্ট্র্যাটেজি কিছুই না। তখনই এই মরহুম জিয়াউর রহমান সাহেব, আল্লাহর অশেষ রহমতে উনি সামনে আসেন। বাংলাদেশের সেই সংকটময় সময়ে তিনি যুদ্ধের ডাক দেন। তারপরেই বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের কর্মী, সাধারণ মানুষ, শ্রমিক, পেশাজীবী মানুষ সবাই ঝাঁপিয়ে পড়ে এই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। তখন বাংলাদেশ স্বাধীন হয়। আপনি খুব ভালো করে যদি খেয়াল করেন,
তৎকালীন যারা রাজনীতিবিদ আছেন তারাও কিন্তু সেই সংকটটা মোকাবেলা করতে পারেননি। তখন মরহুম জিয়াউর রহমান সাহেব জীবনের ঝুঁকি নিয়ে তখন কিন্তু সেই যুদ্ধ করেছেন এবং বাংলাদেশ স্বাধীন করেছেন। যখন স্বাধীন হয় এবং আমরা বিজয় পাই ১৬ই ডিসেম্বরে, তারপর থেকে ১০ই জানুয়ারি পর্যন্তও কিন্তু বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ মোমেন্ট ছিল। সেই সময়টায়ও জিয়াউর রহমান সাহেব এবং খালেদ মোশাররফ এবং তৎকালীন জেনারেল ওসমানী থেকে শুরু করে যারা ছিলেন, তখনও কিন্তু তারা খুব শক্ত হাতে বাংলাদেশকে ধরে রেখেছিলেন। তারপরে ১০ই জানুয়ারিতে যখন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসেন, তারপরে তিনি হাল ধরেন। সেই ডিস্ট্রয় বাংলাদেশের হাল আরও বেশি পরিমাণে তিনি খারাপ করে গেছেন। শুধু একটা কারণে, তিনি ওই সময়টায় উনি বাংলাদেশের যেই আকাঙ্ক্ষা ছিল মানুষের, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেননি। সেটাই 15ই আগস্টে রূপ নেয়। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তখন অনাহারে ভুগছিল। 15 লাখেরও বেশি মানুষ অনাহারে মারা গিয়েছিল। ঠিক সেই রকম একটা সময়ে আবারও আল্লাহর অশেষ রহমতে জিয়াউর রহমানকে মহান স্রষ্টা আবারও বাঙালি জাতির ভাগ্য নির্ধারণের জন্য পাঠিয়ে দেন। তখন অল্প কিছু সময়ের মধ্যে জিয়াউর রহমান সাহেব কিন্তু আবারও বাংলাদেশকে ঘুরিয়ে দাঁড়াতে সক্ষম করেছে। অর্থনীতি, বাংলাদেশের চিকিৎসা, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে বৈদেশিক, কূটনৈতিক প্রত্যেকটা সম্পর্ক উনি তৈরি করেছেন এবং বাংলাদেশ সেই বেইসের উপরে আজও দাঁড়িয়ে আছে। তার পরবর্তী সময়ে জিয়াউর রহমান সাহেব শহীদ হওয়ার পরে বাংলাদেশে আবারও বাংলাদেশের আকাশে অন্ধকার নেমে আসে। ঠিক সেই সময়টায় আপনার 1986 সালের নির্বাচনে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ থেকে শুরু করে অন্য দল, শুধু একমাত্র বিএনপি ছাড়া প্রত্যেকটা দল সেখানে পার্টিসিপেট করেছিল এবং 2 থেকে 3 বছর তারা আরও বেশি পরিমাণের সময় এই জেনারেল এরশাদকে বাড়িয়ে দিয়েছিল। কিন্তু তখন তিনি আপোস করেননি। তিনি বাংলাদেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে ছিলেন। সেই দিন মরহুমা খালেদা জিয়া। আবারও সেই একই পরিবার থেকে আরেকজনকে আল্লাহ পাঠিয়েছেন, তিনি হচ্ছেন খালেদা জিয়া। খালেদা জিয়া সেই সময়টায় আবারও বাংলাদেশে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, বিএনপির নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। তারপরে আপনার সেই 1991 সালে বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে জয়যুক্ত করেন। আবারও সেই সংকটময় সময়গুলোতে যেই অর্থনীতি, মানুষের চাহিদা, আকাঙ্ক্ষা, ভোটের রাজনীতি প্রত্যেকটা জিনিস তিনি কিন্তু বাংলাদেশকে আবারও ফিরিয়ে দিয়েছিলেন। সেই আবারও একই পরিবারের আরেকজন এই বাংলাদেশের হাল ধরেছিল। যেমন সংগ্রাম করেছে, নিজের বুক পেতে দিয়েছে, তেমন বাংলাদেশটাকে আবার মেরামত তৈরি করেও গিয়েছে। তারপরে আবার গতানুগতিক আপনারা জানেন অনেকগুলো সময় চলে যাওয়ার পরে 2006 সালের পর থেকে আবারও বাংলাদেশের আকাশে মেঘের ঘনাঘাটা শুরু। সেই থেকে শুরু করে বাংলাদেশ 2006 সালের সংগ্রাম থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত বিএনপি লড়ে গেছে। বিএনপিকে আওয়ামী লীগ তৎকালীন সময়ে অফার দিয়েছে 14 সালের নির্বাচনে যে আপনারা আসেন। তার আগে 2009 সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার অফার দিয়েছিল যে আপনারা ক্ষমতায় আসেন, আমাদের সবগুলো বিষয় মেনে নিয়ে আপনারা আসেন, আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিব। খালেদা জিয়া সেখানেও আপোস করেননি। উনি বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। সেখানে সেই অফারটি শেখ হাসিনা নিয়েছিল এবং ক্ষমতায় এসেছে। তার পরবর্তী সময়ে আপনি যদি দেখেন যে 14 সালে শেখ হাসিনা অফার করেছিল, যখন তত্ত্বাবধায়ক সরকার সরিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের শুরু হয়, তখন কিন্তু ভারত এবং আওয়ামী লীগ বিএনপিকে অনেক প্রেশারাইজ করেছিল। ভারতের তৎকালীন মন্ত্রী, যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি এসেছিলেন বাংলাদেশে এবং বিএনপির সাথে, খালেদা জিয়ার সাথে বারবার বসেছেন প্রণব মুখার্জি, কিন্তু বিএনপি সেটাতেও রাজি হয়নি। বিএনপি লড়ে গেছে, বিএনপির হাজারো কর্মী মারা গেছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জীবনের তরে ল্যাংড়া হয়েছে, কিন্তু তারা কিন্তু দাঁড়িয়েছিল, তারা কিন্তু আপোস করেনি। আপনারা জানেন যে তারেক রহমান সাহেব, তার কোমরের হাড় ভেঙে ফেলা হয়েছিল, কোকো তাকে এত মেরেছে যে তিনি
আর পরবর্তীতে সুস্থই হননি, তারপরে তিনি মারা যান। সুতরাং আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে তারপরেও এই দল, এই পরিবার কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বার্থে কখনোই তারা আপনার পিছপা হয়নি, সবসময় দাঁড়িয়েছিল অটুটভাবে। 2024 সালের 5ই আগস্টের পরে আপনি যখন এই স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে চলে যায়, তারপর থেকে একটি দল বিএনপিকে এবং তারেক রহমানকে ভারতের দালাল বলে আখ্যায়িত করে। এটা কিন্তু নতুন না। এই ট্যাগ কিন্তু আপনার মরহুম জিয়াউর রহমান সাহেবও খেয়েছিলেন। তৎকালীন সময়ের আওয়ামী লীগ বলেছিল যে জিয়াউর রহমান হয়েছে পাকিস্তানের চর। যিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন, তাকেই কিন্তু 15ই আগস্টের পরে কিন্তু শুনতে হয়েছে যে তিনি হচ্ছেন পাকিস্তানের চর। আজকেও ঠিক সেরকম 20 বছর ধরে বিএনপি সংগ্রাম করেছে, খুন হয়েছে, গুম হয়েছে, 2 জন মানুষ এই লড়ে তাদের মারা গেছেন, মরহুমা খালেদা জিয়া এবং কোকো, দুজনই মারা গেছেন, কিন্তু তারপরেও তারা পক্ষে অটুট ছিলেন, বাংলাদেশের পক্ষে। আজকে তাদেরই শুনতে হচ্ছে তারা হচ্ছে ভারতের দালাল, ভারতের সাথে আতাত করে বাংলাদেশে ক্ষমতায় দখল করতে চাইছে। আপনি বুঝতে পারছেন তো ইতিহাস কিভাবে বারবার সামনে আসে। তখন আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ট্যাগ দিয়েছিল যে জিয়াউর রহমান হচ্ছেন পাকিস্তানের চর। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি বাংলাদেশ স্বাধীন করার পরে। আবার আজকেও যখন বিএনপি আপোষ করেননি, বিএনপি বারবার লড়েছেন, হেরেছেন, লড়ে গেছেন। আজকে যখন বাংলাদেশ আবারও পুনরায় স্বাধীন হয়েছে, তখন কিন্তু সেই তারেক রহমান সাহেবকেই কিন্তু শুনতে হচ্ছে যে উনি হচ্ছেন ভারতের দালাল, যিনি এতদিন পর্যন্ত ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে আসছেন, আর স্বাধীন হওয়ার পরে তিনিই হয়ে গেছেন ভারতের দালাল। আর যারা যুদ্ধ করেননি, যারা সামনে আসেননি, যারা পিছনে ছিলেন, তারাই আজকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি। তো এই জন্য বলবো যে আমরা যারা তরুণরা আছি, আগামী বাংলাদেশ যেহেতু আমাদের হাতে, আমাদেরকেই এই অপব্যাখ্যা, এই অপরাধের, এই মিথ্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আপনার ভোটটি হোক মিথ্যাচার, চরিত্র হনন, দলীয় ট্যাগ দেয়া, বিভিন্ন ট্যাগ দেওয়ার বিরুদ্ধে। আমরা যারা নতুন প্রজন্ম আছি, যেমন বাকি প্রজন্ম যারা সব সময় আন্দোলন করে গেছে, সংগ্রাম করে গেছে, মারা গেছে, নিহত হয়েছে, তাদের সেই ট্যাগের পক্ষে ভোট দিয়েছেন। এবারও আমরা চাই যে আপনারা এবং আমরা যারা আছি, আমরা যেন ত্যাগের পক্ষে ভোট দিই। যেই দল ত্যাগ করেছে, যেই দল নিজের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করেছে, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, তার পক্ষে দাঁড়ানোর আহ্বান করছি। আমি নিজেও বিএনপিকে ভোট দিব একটি কারণে, কারণ বাংলাদেশের প্রত্যেকটা সংকটময় সময়ে এই দলটি লড়ে গেছে, এবং সংকটময় সময় লড়ে যাওয়ার পরে যখন জিতেছে, যখন বাংলাদেশ নতুন করে গড়ার সুযোগ হয়েছে, তখনও তারাই কিন্তু গড়ে দিয়ে গেছে বাংলাদেশ। সেটা 71 হোক, সেটা 75 হোক, সেটা 90 হোক, কিংবা সেটা আজকে 26। এই জন্য আমি আমার ব্যক্তিগত বিষয় এবং ব্যক্তিগত চিন্তার বিষয় থেকে আমি এই আহ্বান করছি যে আপনারাও বাংলাদেশকে আবার নতুন করে গড়ার জন্য এমন একটি দল নির্বাচন করবেন, যেটি বাংলাদেশের মানুষের পক্ষে ছিল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল, যারা আমাদের তরুণদের জন্য কাজ করবে, যাদের হাতে বাংলাদেশ নিয়ে পরিকল্পনা আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন আপনারা সকলেই।